লাক্ষাদ্বীপ ভারতবর্ষের মূল ভূখণ্ডের একেবারে দক্ষিণ পশ্চিমে আরব সাগরের মাঝে ছোট বড় প্রায় ৩৬টি দ্বীপ নিয়ে তৈরি ভারতবর্ষের সব থেকে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল। তবে প্রতিটি দ্বীপের অপরূপ প্রাকৃতিক শোভা, অ্যাডভেঞ্চার, সমুদ্রের নিচের ম্যাজিক্যাল জগৎ সমস্ত কিছুই আকর্ষণ করে প্রত্যেক ভ্রমণপ্রিয় মানুষকে। তাই তো সকলের স্বপ্নের ডেস্টিনেশন এক কথায় লাক্ষাদ্বীপ। আর আমার লাক্ষাদ্বীপ ভ্রমণের প্রথম পর্বে আপনারা দেখেছিলেন কলকাতা থেকে বিমানপথে গোয়া হয়ে আমার আগাত্তি পৌঁছানো এবং লাক্ষাদ্বীপের প্রথম দিনের ঘোরাঘুরি। তবে আজ এই লম্বা পর্বের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব আমার 2 রাত 3 দিনের লাক্ষাদ্বীপ ভ্রমণের গল্প। সাথেই জানার চেষ্টা করব এখানকার প্রকৃতির সাথে লড়াই করে মানুষের জীবনযাত্রার কথা। যাব এখানকার ফুটবল টুর্নামেন্ট দেখতেও। আপনাদের নিয়ে পাড়ি দেব এই লাক্ষাদ্বীপের অতল সমুদ্রের নিচে। স্বচক্ষে দেখব এই নিচের ম্যাজিক্যাল জগৎটাকে। সাথেই আজ এই লাক্ষাদ্বীপ ভ্রমণের দ্বিতীয় তথা শেষ পর্বে থাকা খাওয়া, ঘোরাঘুরি এবং লাক্ষাদ্বীপ ভ্রমণের খরচ নিয়ে বিস্তারিত পর্যালোচনাও করব। তাহলে আসুন একসাথে পাড়ি দিই নীলাভ সুন্দরী দেশে। লাক্ষাদ্বীপে আজ আমাদের দ্বিতীয় দিনের সকাল। ঘুম ভাঙতেই সোজা বিছানার পাশে পর্দাটা সরাতেই সামনে দেখলাম অতল নীল সমুদ্র। সাথে রিসর্টের দারুণ সুন্দর এক মায়াবী শান্ত পরিবেশে শুরু হলো আজকের সকালটা। সুপ্রভাত। লাক্ষাদ্বীপে আজ আমাদের দ্বিতীয় দিন, প্রথম সকাল। ঘুমটা যখন ভাঙলো, আমার রুমের সামনের যে দরজার পর্দা তা সরাতেই বাইরে এরকম অতল নীল সমুদ্র। আমাদের রিসর্টের যে পরিবেশ সেটা অসাধারণ। চারিদিকটা তো পুরো নারকেল গাছ দিয়ে ঘেরা আর শান্ত স্নিগ্ধ। কাল রাতে অল্প মেঘ করেছিল, বাট সকালবেলা দেখলাম সেই মেঘ সরে গিয়েছে, একদম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। আর রোদ পড়তেই, নীল আকাশ বেরোতেই জলের যে অপরূপ নীল রং তাও যেন ফুটে উঠছে চোখের সামনে। অসাধারণ। আজ আমাদের অনেক কিছু করবার রয়েছে। আগাতে আইল্যান্ডকে আর একটু ভালো করে জানতে হবে, চিনতে হবে, তার সঙ্গে করতে হবে আমাদের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিও। সকাল সকাল ল্যাদ না খেয়ে আমাদের রিসর্টের সামনের সমুদ্র সৈকত ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এই আগাত্তি আইল্যান্ডের একেবারে উত্তর কোণে। কারণ আমাদের রিসর্টের একদম পাশেই রয়েছে এই আইল্যান্ডের সব থেকে সুন্দর লাগুন বিচ। আমরা একদম চলে এলাম আমাদের রিসর্টের একদম পিছনেই। এখানে রয়েছে দারুণ সুন্দর লাগুন বিচ। আমি ড্রোনের মাধ্যমে দেখলাম পুরো আইল্যান্ডটা কেবলমাত্র নারকেল গাছ দিয়ে ঢাকা। কয়েক লক্ষ, কয়েক কোটি নারকেল গাছ। এবং এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি না, এটা হচ্ছে একদম এই আইল্যান্ডের উত্তর দিকের অংশ। এইখানকার জলের যে রং, যে নীল, তা বর্ণনা করা খুব কঠিন। শুধু এখানে সাদা বালির বিচ রয়েছে তা নয়, এর ঠিক জলে নামলেই শুরু হয়ে যাচ্ছে কোরালস। কিন্তু আপনি জানেন কি কোরাল কাকে বলে? আবার কোরাল রিফই বা কি জিনিস? আসলে কোরাল হলো সমুদ্রের নিচে থাকা এক ধরনের লিভিং অর্গানিজম, যা বিভিন্ন আকৃতির, বিভিন্ন রং এবং বিভিন্ন প্রকৃতির হতে পারে। আবার এই কোরালের মধ্যে বাস করে বিভিন্ন প্রজাতির মাছও। আবার কখনো এই বিভিন্ন আকৃতি প্রকৃতির কোরালস জোটবদ্ধভাবে যখন বিস্তৃতি লাভ করে তখন তাকে বলা হয় কোরাল রিফ। যার মধ্যে বেশ কিছু কোরাল জীবিত হলেও অধিকাংশ কোরালই থাকে মৃত। আবার এই বিশাল কোরাল রিফ কখনো কখনো সমুদ্রের জলকে আলাদাও করতে পারে, যার ফলে বেশি গভীর জলের সাথে তৈরি হয় কম গভীর রঙিন জলের, যাকে বলা হয় লাগুন। আর এরকম লাগুন বিচ আপনি দেখতে পাবেন এই আইল্যান্ডের বিভিন্ন জায়গাতে, যা এই আগাত্তি আইল্যান্ডকে ঘিরে থাকা এরকম রিংয়ের আকৃতির কোরাল রিফ তৈরি করেছে। আর এই রিং আকৃতির কোরাল রিফ দিয়ে ঘেরা আইল্যান্ডকে বলা হয় কোরাল আটল, যা ভারতবর্ষে একমাত্র দেখা যায় এই লাক্ষাদ্বীপেই।
ব্রেকফাস্টের জায়গায় চলে এলাম। ব্রেকফাস্টের আয়োজনও দুর্দান্ত, আপনাদের একদম প্রথম থেকে দেখায় কেমন। কালকে রাতে ডিনারও দারুণ খেয়েছি, ব্রেকফাস্টও আয়োজনও খুব ভালো। ফার্স্টে এখানে রুটি রয়েছে, আচ্ছা এটা একদম দক্ষিণ ভারতীয় স্টাইলের, ম্যাক্সিমাম সব দক্ষিণ ভারতীয় খাবার এখানে। গুড মর্নিং। এই চিকেনে ফিশ এর সাথে এদিকে চিকেন সসেজ রয়েছে, বাহ। টোস্টেড ব্রেড রয়েছে, এছাড়া কেলগস মুসলি এগুলোতে রয়েছেই, জ্যাম ট্যাম রয়েছে, ডিম রয়েছে, ওটস ইয়ে, এছাড়া বিভিন্ন রকমের মাশরুম থেকে শুরু করে বাদাম থেকে শুরু করে ফল, লাস্টে কেক, জুস, সমস্ত কিছু রয়েছে এখানে আয়োজন। দারুণ, মানে বললাম না আপনারা এখানে যে আসবেন ছুটি কাটাতে 2-3টে দিন, একদম আরাম করবেন, খাবেন, রেস্ট করবেন, আপনার রিসর্টে বসেই সমুদ্রে স্নান করবেন, অপরূপ শোভা দেখবেন সমুদ্রের, আর একটা সুন্দর সময় কাটাবেন। সামনে এরকম নীল সমুদ্র, সাদা বালি, তার সামনে বসে এরকম সুস্বাদু খাবার, ব্রেকফাস্ট, সঙ্গে যেটা এক্সট্রা পাওনা সেটা হচ্ছে নারকেল গাছের এই মিষ্টি হাওয়া। রোদটা তার মাঝখান থেকে পড়েছে, একটা আলো ছায়া ভাব, ঢেউয়ের আওয়াজ শুনতে পাচ্ছি, সামনে সব নৌকাগুলো বাঁধা রয়েছে সেটা দেখতে পাচ্ছি। মানে এই জিনিসটার জন্য লাক্ষাদ্বীপ আসা, আন্দামান আসা। আমরা এটা দীঘা পুরীতে কোথাও পাবো না। আমরা বাঙালিরা ছোট থেকে দীঘা পুরী ঘুরে ঘুরে বড় হয়েছি, সমুদ্র দেখেছি একরকম। আন্দামান, লাক্ষাদ্বীপ, বাইরের দেশে থাইল্যান্ড, ভিয়েতনাম, এই সমস্ত জায়গায় আবার সমুদ্রটা একেবারে রূপটাই আলাদা। এখানে বাঙালির সংখ্যা বেশ খানিকটা কম, মানে বাঙালি টুরিস্টের সংখ্যা। গতকাল ফ্লাইটে একটা ফ্যামিলি ছিলেন, আর এই রিসর্টে এসে আরেকজন, আমি কালকে দেখি কি হলো বাঙালি আওয়াজ পাচ্ছি কেন, আমি আওয়াজ দেখি একজন কোচবিহার থেকে একটা ফ্যামিলি রয়েছে, কাপেল রয়েছে। কেমন লাগছে বলুন? খুব ভালো, মানে অসাধারণ। আচ্ছা, এর আগে কি আন্দামান গিয়েছেন না? আচ্ছা, তারা তো জলের রঙের সঙ্গে কিছুটা অবগত। হ্যাঁ। আপনাদের কি আজকে লাস্ট দিন, শেষ দিন? আজকে শেষ দিন। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কোচবিহার। আর দাদা কেমন লাগলো আপনার? অপূর্ব। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কোনো একটা জায়গায় নেচার তো অবশ্যই লাক্ষাদ্বীপ নেচার নিয়ে কিছু বলার নেই, এবং সেটা বলে বোঝানোও যাবে না, এলে এটা বোঝানোও যাবে না। আর তার সাথে একটা বড় ইস্যু হচ্ছে এখানকার মানুষ, স্থানীয় যারা মানুষ এখানে আছেন, তাদের সঙ্গে মিশলে বোঝা যায় যে লাক্ষাদ্বীপটা আরেকটা স্পেশাল, এখানকার কিছু একটা ফ্লেভার দেবে, এবং এটাও এখানে না এলে বোঝা যাবে না। সত্যি ব্যবহার খুব সাধারণ, এবং এত এত হেল্পফুল, স্মাইলিং, শান্ত পরিবেশ, এত শান্ত মানুষজন, এত শান্ত, অপূর্ব। মানে এক কথায় আর কি, এর বেশি কিছু বলার নেই আর কি, এলে বোঝা যাবে যে লাক্ষাদ্বীপ কি জিনিস। সত্যি তাই। আর এই রিসর্টটা কেমন? রিসর্টের সামনের জায়গাটা এইটা কিছু বলার নেই, যে রিসর্টের থাকা এবং খাওয়া এই দুটোই অপূর্ব। তার সাথে সামনে এরকম ভিউটা, ভিউ তো মানে আরেকটা স্পেশাল জিনিস কি জানেন তো, যখন বাইরে আসি যেখানে আর কোনো ধরুন বাঙালি নেই, তখন হঠাৎ করে একজন বাঙালিকে দেখতে পেয়ে গেলে না মনটা দারুণ আনন্দিত হয়। কালকে আমি প্রথম যখন ওনার সাথে কথা বললাম, আরে দাদা বলে, আরে তুমিও বাঙালি। যাক, ওনাদের সাথে অনেক গল্প টল্প হলো, বেশ ভালো লাগলো। স্পেশালি এসে এই যে আমি ধরুন একা এসেছি, আমার গল্প করার ফোনে বাড়িতে, আর এনাদের সাথে গল্প করছি, মাঝে মাঝে দেখা হয়, আর বাড়িতে ফোনে কথা বলছি। তাই যখন বাঙালি তখন দেখা হয়ে যায়, তখন আমার তো বেশ ভালো লাগে। তবে লাক্ষাদ্বীপে এলে যে শুধুই আপনি আরাম করবেন, প্রকৃতি এনজয় করবেন তা একেবারে নয়। কারণ এই লাক্ষাদ্বীপের নীলাভ সুন্দরী জগৎ সমুদ্রের উপর থেকে যতটা সুন্দর, সমুদ্রের নিচের জগৎ তার থেকে আরো বহু গুণে সুন্দর। তবে তার জন্য আমাকে পাড়ি দিতে হবে ওই নীলাভ সুন্দরী সমুদ্রের মাঝে, যেখানে রয়েছে কোরালসের জগৎ। যেতে হবে সমুদ্রের নিচে। আমি এখন তৈরি আমার জীবনের দ্বিতীয়বার স্কুবা ডাইভিং এর জন্য, এবং প্রথমবার লাক্ষাদ্বীপে স্কুবা ডাইভিং এর জন্য। আমরা যারা সমুদ্রকে ভালোবাসি, যারা সমুদ্রের তলা দেখতে ভালোবাসি, নিচের জগৎটাকে, তাদের কাছে লাক্ষাদ্বীপ, আন্দামান খুব প্রিয় একটা জায়গা। তার কারণ এই স্কুবা ডাইভিং। লাক্ষাদ্বীপ এলে আরাম বিশ্রান্ত থাকবে, সমুদ্রকে দেখা তো থাকবেই, আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার, স্কুবা ডাইভিং এর অ্যাডভেঞ্চার। আমাদের স্কুবা ডাইভিং এই প্যাকেজের মধ্যে নেই, एक्स्ट्रा নিতে হয়েছে। আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে কায়াকিং আর স্নরকেলিং। आप तो रेडी नहीं हो? नहीं मैं रेडी नहीं हूँ, क्योंकि मैं रेडी हूँ और इन लोग भी जा रहे हैं मेरे साथ। এটা আই থিঙ্ক ওদের প্রথম স্কুবা। আমাদের রিসর্টের সামনে থেকেই উঠে পড়লাম বোটে। এই বোটে করেই এখন চলেছি সমুদ্রের নিচে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে। যতই এগোই ততই যেন বাড়তে থাকে সমুদ্রের জলের রং, আর সাথেই বাড়তে থাকে
জীবনে দ্বিতীয়বার স্কুবা ডাইভিং করার উত্তেজনাও। কিছু দূর এগোতেই পৌঁছে গেলাম এমন এক জায়গায় যেখানে আমাদের নিচে রয়েছে শুধুমাত্র কোরালস আর কোরালস, আর সেখানেই আমাদের জন্য অপেক্ষা করছে এখন এক্সপিরিয়েন্সড স্কুবা ডাইভার্সরা। তাদের সাথেই আমাকে যেতে হবে জলের নিচে, তবে তার আগে বেসিক কিছু স্কিলস আমাদের শিখতে হবে, তারই প্রশিক্ষণ চলছে এখন। Scuba dive master. Today's program is dry dive program. Dry dive means 6 to 7 meter depth only in here. Okay. This is our dive site. I will take scuba unit 3 parts. First part is tank, second part is regulator set, third part is PCB. We are coming to first part, 79% nitrogen and 21% oxygen. আপনি যেটা বললেন স্কুবা মোটামুটি সকলেই করতে পারেন, যদি 50 বছরের উপরে করাটা আমি বা এনারা সাজেস্ট করেন না। খুবই ইজি, যদি আপনি সাঁতার না জানেন তাহলে আপনার পক্ষে আরো ইজি স্কুবা ডাইভিং করা। বেসিক কিছু স্কিল শিখে নেওয়ার পর আর কি, এবার শুধু অপেক্ষা কখন জলের নিচের জগৎটাকে দেখব। তবে এখানেই শেষ না, জলের নিচে যাওয়ার জন্য দরকার বেশ কিছু জিনিসের, যেগুলোই আমাকে জলের নিচে ভাসতে, অক্সিজেন নিতে সাহায্য করবে। সঙ্গে যাতে কোরালসে পা না কেটে যায় তারও ব্যবস্থাপনা রয়েছে এখানে দারুণ। ব্যাস, তারপর আর কি, মুখে অক্সিজেন পাইপ লাগিয়ে একটা বড় নিঃশ্বাস নিয়ে ঝাঁপ দিলাম নীলাভ সমুদ্রের মাঝে। জলে ঝাঁপ দিতেই মুহূর্তে পাল্টে গেল আমার চারপাশের পরিবেশ। না, এখন আমি আর জলের উপর থেকে এই সুন্দর জগৎটাকে দেখছি না, বরং রয়েছি সেই নীলাভ সমুদ্রের নিচে। চোখের সামনে হরেক রকমের মাছ, নানান রকমের সব বিভিন্ন প্রকৃতির বিভিন্ন রঙের কোরালস, আবার কখনো কখনো ঝাঁকে ঝাঁকে সামুদ্রিক সুন্দর সুন্দর মাছ ঘিরে ধরছে আমাকে। এই অভিজ্ঞতা ভিডিওর মাধ্যমে তুলে ধরা বেশ কঠিন। সেদিন জলের নিচে ছিলাম প্রায় 20-25 মিনিট। প্রতিটা মোমেন্ট, প্রতিটা মিনিটকে আমি উপভোগ করেছি। এ যেন খানিক আমার কাছে স্বপ্নের মুহূর্ত। যাক, স্কুবা ডাইভিং শেষে সেদিন আবারও আমরা ফিরে এসেছিলাম বোটে করে আমাদের রিসর্টে। স্কুবা ডাইভিং ডান, রিসর্টে এসে স্নান টান করে নিচ্ছি, কারণ স্কুবা ডাইভিংয়ের পর আপনার পুরো শরীর না এখন চিটচিটে হয়ে যাবে, তো এসে আপনাকে প্রথমে স্নান করতে হবে। স্নান করে নিয়েছি, এবার জামা কাপড়, ভেজা জামা কাপড়গুলো মিলে এবার লাঞ্চে যাব। আচ্ছা, এক্ষেত্রে আপনাকে কিছু কথা বলে রাখি। স্কুবা ডাইভিংয়ের জন্য বেশ কিছু জিনিস আপনাকে একটু মাথায় রাখতে হবে, যেমন হচ্ছে আপনার বয়স যদি 50+ হয় সেক্ষেত্রে একটু কনসাল্ট করে আপনি স্কুবা ডাইভিংয়ের জন্য যাবেন। দ্বিতীয়, যদি আপনার নিঃশ্বাসে কষ্ট থাকে বা জলকে ভয় পান, জলের তলায় ভয় পান, তাহলে কোনোভাবেই যাবেন না। তৃতীয় কিছু কারণ হচ্ছে যে আপনি আগের দিন কিন্তু ড্রিঙ্ক করতে পারবেন না, এবং আগের দিন যদি আপনি মানে ওই দিনকে আপনার যদি ফ্লাইট থাকে, আপনি ফ্লাইট থেকে এসেছেন বা ফ্লাইট আছে সন্ধ্যেবেলা, তাহলে কিন্তু স্কুবা ডাইভিং করবেন না, কারণ প্রেশারের একটা ব্যাপার থাকে। আচ্ছা, এইটা কস্ট পড়লো আমাদের 3,500 টাকা মতন। আচ্ছা, এবার লাঞ্চ করে এসে আমাদের যে এবারে লাক্ষাদ্বীপের যে 3 রাত 4 দিনের যে প্রোগ্রাম, সেটা আপনাদের একটু বুঝিয়ে দেবো বা বলবো যে কী কী রয়েছে, কী কী নেই, কী কী দেখবো না। এছাড়াও আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারেন। আমি যেটাতে এসেছি সেটা আপনাদের জানাচ্ছি। তবে তার আগে দেখুন আবহাওয়াটা, দেখুন কি সুন্দর। কালকে এ সময় ঝড় বৃষ্টি হচ্ছিল। রুমটার অবস্থা এই, আমাকে বলছিল ক্লিন করে দেবো, আমি বললাম যে না থাক, আপনি যদি চান এরা কিন্তু ক্লিন করে দেবে রুম। আমার জিনিসপত্র চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ক্লিন করিনি, যেমন আছে থাক, আমি একা মানুষ আর কি। এবার জামা কাপড়গুলো আমাকে মিলতে হইব। এই যে মেলার জন্য জুতো রেখে দিয়েছি এখানে, আর মেলার জন্য এখানে জিনিস রয়েছে, আপনি মিলতে পারেন। চলুন মিলে খেতে যাই লাঞ্চে। লাঞ্চের সময় হয়ে গিয়েছে, তাই সোজা সময় নষ্ট না করে পৌঁছে গেলাম আমাদের ডাইনিং এরিয়াতে। গতকালের মতন আজও দেখলাম খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে দারুণ, সঙ্গে রয়েছে টুনা ফিশও, আর সাথে রয়েছে এরকম সামনে দারুণ সুন্দর দৃশ্য। গতকাল লাঞ্চ মিস করেছি বিমানের কারণে, বাট আজ আর দেরি করিনি, আসতেই স্নান টান করেই চলে এসেছি লাঞ্চ করতে। বাট একটা জিনিস যেটা আমি বুঝলাম, যে এখানে আসলে যে জিনিসটার অভাব আপনার হবে না, সেটা হচ্ছে
দারুণ সুন্দর থাকা আর দারুণ সুন্দর খাওয়া, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই ফাটাফাটি খাওয়া দাওয়া এবং মানে পছন্দসই খাওয়া দাওয়া, মাছ মাংস সব রয়েছে, ভেজে আইটেম রয়েছে, বাট নন ভেজ আইটেমগুলো বেশি ভালো। সুন্দর খান, আরাম করুন, এটাই হচ্ছে এক কথায় আমি যেটা ফিল করছি এখানে সেটাই। এবং সঙ্গে সামনে এরকম দেখুন রোদ পড়েছে, কি সুন্দর দেখতে লাগছে সামনে নীল সমুদ্র। এখানে আসলে যেটা খাবেন সেটা হচ্ছে মাছ, যে কোনো সামুদ্রিক জায়গাতেই মাছ চাই। এখানে একটা সুন্দর মাছ দিয়েছে, চিকেন আছে, সবজি আছে, সবজি নিয়ে নিই, সাম্বার মাছের সাম্বার আছে, আর সঙ্গে চিকেনের গ্রেভি, পাঁপড়, মিষ্টি সব আইটেমে রয়েছে। মাছের টেস্ট কিন্তু খুব ভালো, খুবই ভালো। সামুদ্রিক মাছ তো কেরালাতেও দেখেছি, আন্দামানও দেখেছি, এখানেও দেখছি, মাছের টেস্ট দারুণ। আমার লাক্ষাদ্বীপ ভ্রমণের গত পর্বের ভিডিও দেখে বহু মানুষ কমেন্ট সেকশনে জিজ্ঞেস করেছেন এই ট্রিপের প্যাকেজ কত। সেই সূত্রে বলে রাখি, আমি এবার লাক্ষাদ্বীপ ভ্রমণ করছি কোচির একটি সংস্থা গল ট্রাভেলসের সাথে। সারা বছর তাদের নিয়মিত লাক্ষাদ্বীপের বিভিন্ন আইল্যান্ডে কাস্টমাইজ এবং গ্রুপ ট্রিপ চলতে থাকে। তবে আমি যে প্ল্যানে এসেছি তা হলো 3 রাত 4 দিনের আগাত্তি আইল্যান্ড ভ্রমণে। এছাড়াও আপনারা চাইলে এর সাথে যোগ করতে পারেন বাঙ্গারাম, ধিন্নাকারা, কাভারাত্তি এবং অন্যান্য আইল্যান্ডও। প্যাকেজ শুরু হয় এনাদের 45,500 টাকা থেকে। ও হ্যাঁ, এর মধ্যে গোয়া থেকে আগাত্তি এবং আগাত্তি থেকে গোয়ার ফ্লাইট ফেয়ারও ইনক্লুডিং রয়েছে এয়ারপোর্ট পিক আপ ড্রপ থেকে শুরু করে থাকা, ঘোরা এবং সাথে প্রতিদিনের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারও। তবে বেশ কিছু জিনিস এক্সক্লুশনও রয়েছে। এই সংস্থার ফোন নাম্বার দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। আপনার আগামী লাক্ষাদ্বীপ ভ্রমণের প্ল্যান করতে চাইলে অবশ্যই এনাদের যোগাযোগ করতেই পারেন। গতকাল ঠিকভাবে সম্পূর্ণ আইল্যান্ডকে ঘুরে দেখা সম্ভব হয়নি, তাই আজ লাঞ্চের পর্ব মিটতেই তানজিম ভাইয়ের সাথে বাইকে চেপে বেরিয়ে পড়লাম এই আগাত্তিকে আরেকটু ভালো করে জানতে, দেখতে। জানলে অবাক হবেন, এই 8-9 কিলোমিটার দীর্ঘ ছোট্ট আগাত্তি আইল্যান্ডে রয়েছে সমস্ত কিছু। এই আইল্যান্ডে বাস করেন প্রায় 7,500 মানুষ, যাদের প্রত্যেকেই মুসলিম ধর্মাবলম্বী। তাই আইল্যান্ডের বিভিন্ন জায়গায় রয়েছে ছোট বড় মসজিদ। তবে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আগাত্তি আইল্যান্ডের জামে মসজিদে। শুধু মসজিদই নয়, এই গোটা আইল্যান্ডে রয়েছে বিভিন্ন ব্যাংক, বড় বড় সুপার মার্কেট, সরকারি দপ্তর, এমনকি হসপিটাল থেকে শুরু করে তিনখানা স্কুল রয়েছে। আস্ত একখানি ইলেকট্রিক পাওয়ার স্টেশনও, যেখান থেকে গোটা আইল্যান্ডে ইলেকট্রিক সাপ্লাই হয়। ঘুরতে ঘুরতে আমার তো একসময় মনেই ছিল না যে আমি কোনো আইল্যান্ডে রয়েছি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি আগাত্তি আইল্যান্ডের হাই স্কুলের সামনে, সেকেন্ডারি স্কুলের সামনে। এখানে 3টে স্কুল রয়েছে, একটা নার্সারি, একটা প্রাইমারি, একটা হাই স্কুল, সেকেন্ডারি স্কুল। ভাবুন, একটা ছোট্ট এইটুকু একটা আইল্যান্ড, লম্বা যার প্রায় 8 কিলোমিটার। এই 8 কিলোমিটারের মধ্যে প্রায় 7,500 মানুষের বাস এবং তাদের দৈনন্দিন জীবনের সমস্ত দরকারি দোকান, অফিস, স্কুল, হসপিটাল সমস্ত কিছু এই আইল্যান্ডেই রয়েছে। একটা দুটো নয়, রয়েছে তিনখানা স্কুল। আমার সঙ্গে আমার সারথি तंजीम भाई আমরা রিসর্টেই রয়েছি। বলিয়ে এই স্কুল में क्या क्या फैसिलिटीज है? ये स्कूल में वैसे भी इट इज स्टार्टिंग फ्रॉम 8 to 12th स्टैंडर्ड तक Okay. है। और इधर एनसीसी वगैरह विंग है। अच्छा। और इधर एक हॉलीबॉल कोर्ट है। अच्छा। और वैसे भी गेम एक्टिविटीज सब कुछ इधर चलता है। अच्छा। इवन तो सी एक्टिविटीज सब कुछ भी इधर, लाइक बोटिंग, हाँ। स्विमिंग, सब कुछ इधर सब कुछ प्रैक्टिस इधर। देता है। और इधर हॉस्पिटल वगैरह भी है? हाँ, हॉस्पिटल है। बढ़िया। हाँ, मैंने देखा, कल देखा फायर स्टेशन भी है। फायर स्टेशन है, हॉस्पिटल है, और इधर हायर अथॉरिटी का ऑफिस ऑफिस वगैरह भी, सब हाँ, कुछ भी सेंट्रल है। गवर्नमेंट का। सेंट्रल गवर्नमेंट का ही भाबुन, है। ছোট্ট একটা আইল্যান্ড। আর यहाँ पे टोटल कितना लोग रहता होगा? 7,500 Almost 6 to 7,000 people. 7,000 पीपल, प्राय 7,000 মানুষের বাস এই ছোট্ট 8 किलोमीटर दीर्घ এই आगात्ती आइलैंड है। आप लोग ये जो लैंग्वेज बोल रहे हो, हाँ। ये तो मतलब मलयाली भी नहीं है, नहीं, मलयालम नहीं है। ये कौन सा लैंग्वेज है? ये लैंग्वेज का नाम जसेरी है। जसेड़ी, जसेरी जसेरी। री। हाँ, हाँ, okay. जसेरी है। ये लैंग्वेज 2-3 लैंग्वेज का मिक्सेशन, लाइक अच्छा। मलयालम फर्स्ट ऑफ हाँ, ऑल, हाँ। और तमिल, अच्छा। और कन्नड़ा, बट थोड़ा सा उर्दू, सब लैंग्वेज सब का मिला के। मिक्सेशन है। दैट मीन्स
पे राइटिंग नहीं है. আচ্ছা, There is no writing in this language. আমি দেখলাম এখানকার লোকাল মানুষ এই ভাষাতেই সবাই কমিউনিকেট করছেন। হিন্দি কম মানুষ জানেন, আর ইংলিশও অনেক বেশ মানে জানে, কিন্তু হিন্দি তুলনায় কম জানেন। সব মোটামুটি সকলেই জসেরি ভাষাতেই কমিউনিকেট করছে। একবার জসেরি में कुछ बोल दीजिए। नहीं केला कन सुबह मुंडा like means सब लोगों को ठीक है. আচ্ছা, তবে জানেন, এত আনন্দ, এত সুন্দর প্রকৃতি, সব কিছুর পরও এখানকার মানুষকে এই প্রকৃতির সাথে লড়াই করতে হয় প্রত্যেকটা মুহূর্তে। একদিকে ঝড় বৃষ্টি সাইক্লোন তো রয়েছেই, আবার উল্টো দিকে এই নোনা আবহাওয়ায় সমুদ্রের কাছাকাছি থাকতে এনাদের দৈনন্দিন জীবনযাত্রাতেও বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে। তার মধ্যে প্রথমেই হলো এনাদের আস্তানা, অর্থাৎ বাড়ি তৈরিতেও বিভিন্ন নিয়ম মানতে হয়। আজকের দিনে দাঁড়িয়ে মডার্ন টেকনোলজিতে বাড়ি তৈরি হলেও আগেকার দিনে এখানে বাড়ি তৈরি হতো কোরালস দিয়ে। এই ধরনের আইল্যান্ডে বাস করতে গেলে বেশ কিছু নিয়ম আগেকার দিনে আরও মানা হতো। আর যেমন তার মধ্যে সবথেকে বড় যেটা বাস করার জন্য লাগে তা হচ্ছে বাড়ি। আজকে আমি এখন আইল্যান্ড ঘুরতে ঘুরতে দেখছি প্রচুর মানে অধিকাংশ এখন মডার্ন টেকনোলজিতে তৈরি বাড়ি, ইট সিমেন্ট এগুলো দিয়ে, কিন্তু তার মাঝেই পেলাম পুরনো দিনের একটা বাড়ি। এখনও বেশ কিছু এরকম পুরনো বাড়ি এই গোটা আগাত্তি বা বিভিন্ন আইল্যান্ডে রয়েছে। কেন এই বাড়িটা দেখাচ্ছি? আগেকার দিনে তো এত আধুনিক টেকনোলজি ছিল না। আগেকার দিনে এখানে এই আইল্যান্ডে বাড়ি কীভাবে তৈরি হতো জানেন? এই পুরো বাড়িটা তৈরি হয়েছে কোরালের পাথর দিয়ে। এদিকে আসুন, এই দেখুন, এই যে যা দেখতে পাচ্ছেন এখানে বেরিয়ে রয়েছে, এগুলো সব কিন্তু কোরালের পাথর, ইট নয়। এবং উপরে এই যে এই অংশটা, এটা তৈরি কিন্তু হয়েছে পুরোটা চুন দিয়ে, সিমেন্ট নয়। এবং এখনও দেখুন বাড়িটা, কারণ আগেকার দিনে, আজ থেকে প্রায় অনেক বছর আগে জল আরও বেশি ছিল, তখন এই সমস্ত বাড়িকে সেই জল থেকে, নোনা জল থেকে আটকানোর জন্য কোরাল পাথর দিয়েই বাড়িগুলো তৈরি হতো। এবং বাড়িটা এখনও কতটা মজবুত দেখুন, বাড়িটা আর কেউ থাকে না। এই পুরো এ দেখুন, নিচেও দেখুন পুরো শ্যাওলা হয়ে গিয়েছে। এটা কিন্তু পুরোটাই তৈরি হয়েছে কোরাল পাথর দিয়ে। এবং তাই নয়, উপরে ছাদ, আমাদের ওখানে যেমন টালি অ্যাসবেস্টসের ছাদ হয়, ঠিক সেই রকম ভেতরটা পুরোটাই বন্ধ। বুঝলেন? এই সমস্ত আইল্যান্ডে আমাদের মতন ট্যুরিস্টরা 2 দিন 4 দিন 1 সপ্তাহ এসেই আনন্দ করে কাটিয়ে যান। বাকি যারা বছরের পর বছর থাকেন, ঝড় বৃষ্টি তো একদিকে রয়েছেই, তার সঙ্গে এই সমুদ্রের সঙ্গে লড়াই করার জন্য বিভিন্ন উপায় এদের অবলম্বন করতে হয়। আরও একটু আগাত্তি আইল্যান্ড ঘুরে সেদিন সূর্যাস্তের আগেই আমি ফিরে এসেছিলাম আবারও আমাদের রিসর্টে। আর আমাদের রিসর্টের লোকেশনটা এতটাই দারুণ যে এখানে বসেই দারুণ সুন্দর সেদিন উপভোগ করেছিলাম সানসেট। সূর্যাস্ত হতেই আবারও একটা রাত নামলো লাক্ষাদ্বীপের বুকে। তবে আজ রাতে আমাকে যেতে হবে আগাত্তির ফুটবল স্টেডিয়ামে একটা বিশেষ কারণে। তাই সন্ধ্যে 7:30টায় ডিনার শুরু হতেই সোজা পৌঁছে গেলাম ডাইনিং এরিয়াতে। আহা, খাবার নিয়ে আর নতুন করে আর কি বলবো, গত পর্ব থেকেই আপনাদের বলে আসছি এই রিসর্টের প্রত্যেকের ব্যবহার, সঙ্গে খাবার দাবার এক কথায় দুর্দান্ত। লোকাল ফুড, সি ফুড সহ ভেজ ননভেজ আইটেম থাকে ভরপুর। সেই খেয়ে তানজিম ভাইয়ের বাইকে চেপে বেরিয়ে পড়লাম আগাত্তির ফুটবল স্টেডিয়ামে। এখানে এখন চলছে এক বিশাল ফুটবল টুর্নামেন্ট, আর প্রতি সন্ধ্যাতেই চলে এই খেলা 1 মাস ব্যাপী। তা দেখতে প্রতিদিনই এখানে জড়ো হন এই আগাত্তি আইল্যান্ড সহ বিভিন্ন আশপাশের আইল্যান্ডের প্রচুর দর্শক। তাই তাদের সাথে আজ আমরা উপভোগ করব এখানকার ফুটবল ম্যাচ। ভাবছেন নিশ্চয়ই রাত্রিবেলা কোথায় চলে এলাম। আজকে ডিনার শেষে আর রুমে যাইনি, সোজা তানজিম ভাইয়ের সঙ্গে চলে এসেছি এখানকার স্টেডিয়ামে, ফুটবল স্টেডিয়ামে। এখানে হচ্ছে একটা ফুটবল টুর্নামেন্ট, তো সেটাই দেখতে এলাম। মানে ভাবুন, আপনাদের এক সময় দেখিয়েছি একটা ভিডিওতে একদম শীতকালীন লাদাখে আইস হকি খেলা, আবার এখন যখন একদম ভারতের দক্ষিণ পশ্চিমে একটা দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপে এসেছি, সেখানে যখন শুনলাম একটা টুর্নামেন্ট হচ্ছে, কেমন হয় লাক্ষাদ্বীপে ফুটবল টুর্নামেন্ট, কতটা আগ্রহী। আমি দেখলাম এখানকার ম্যাক্সিমাম ছেলেপুলে যারা খেলাধুলা করে সকলেই ফুটবল খেলে, ক্রিকেট খেলার চল এখানে খুব একটা নেই। রয়েছে এখানে পাশে দেখলাম নেটসও রয়েছে ক্রিকেট খেলার, তবে ফুটবল খেলার সংখ্যা এখানে বেশি। তাই আপনাদেরকে নিয়ে সোজা চলে এলাম এখন লাক্ষাদ্বীপে ফুটবল টুর্নামেন্ট দেখাতে। কিন্তু মজার বিষয় কি জানেন, এই ফুটবল খেলায় আমি উপস্থিত ছিলাম একজন চিফ গেস্ট হিসাবে। মাঠে নেমে প্রাইজ দেওয়া কিংবা সমস্ত প্লেয়ারদের সঙ্গে দেখা করা একটা দারুণ অভিজ্ঞতা ছিল সেদিন রাতে। সব মিলিয়ে সেদিন সন্ধ্যায় দারুণ মজা করে দেখেছিলাম লাক্ষাদ্বীপের ফুটবল টুর্নামেন্ট। তবে এখানেই শেষ নয়, কিন্তু
এরপর আমরা সোজা পৌঁছে গিয়েছিলাম এই আগাত্তি আইল্যান্ডের একেবারে পূর্ব দিকের জেটি ঘাটে। গতদিন এই বিকালবেলা একেবারে শান্ত দেখলেও রাতে দেখলাম বেশ ব্যস্ত এই জেটি ঘাট, কারণ রাতেই আসে লোকাল সব জাহাজ। তাতে করেই কোচি থেকে সরাসরি আগাত্তি আইল্যান্ড এসে পৌঁছায় এখানকার মানুষদের প্রয়োজনীয় সব জিনিসপত্র। তারপর এই জাহাজ থেকেই সোজা পৌঁছে যায় যার যার কাছে যার যার প্রয়োজনীয় জিনিস। এসব দেখে সোজা ফেরত চলে আসি আমাদের রিসর্টে। এইভাবেই শেষ হলো আমাদের আজকের দিনের গল্প। আজ আমাদের লাক্ষাদ্বীপে তৃতীয় দিন। ঘুম থেকে উঠে রুম থেকে বেরিয়েই এই নীল সমুদ্র দেখাটা গত দুদিনে ধীরে ধীরে অভ্যাস হয়ে উঠছে। মনটা সকালে ঘুম থেকে উঠেই বেশ ভালো হয়ে যায়। তবে গতদিনের মতন আজ কিন্তু সকালে উঠে আর ল্যাদ নয়, কারণ ব্রেকফাস্ট করেই আমি রেডি হয়ে গেলাম, কারণ এখন আমাকে বেরোতে হবে। আজ আমাদের শেষ দিন এই লাক্ষাদ্বীপে। আগামীকাল আমরা আবার বাড়ি ফিরে যাব। তো সকাল থেকে বেশ খানিকটা সময় ল্যাদ খেলাম, ব্রেকফাস্ট করলাম, দিয়ে এখন 10টা বাজে। এখন আমি রেডি হয়ে নিয়েছি, কারণ এখন আমাকে বেরোতে হবে। কোথায় যেতে হবে? আজকে যে অ্যাক্টিভিটি রয়েছে তার মধ্যে প্রথমেই মানে সকালে ফার্স্ট হাফে যে অ্যাক্টিভিটি রয়েছে তা হচ্ছে কায়াকিং। চাইলে আপনি স্নরকেলিং করতে পারেন। আমি যেহেতু স্কুবা ডাইভিং করেছি গতকাল, সেজন্য স্নরকেলিং করলাম না। তবে স্নরকেলিং এগুলো কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে। আমাদের গাড়ি এসে গিয়েছে, আর আজকেও কিন্তু আবহাওয়া দুর্দান্তভাবে পরিষ্কার, একদম রোদ উঠেছে। চলুন, গাড়ি এসে গিয়েছে, উঠি গাড়িতে, কারণ গাড়ি করে আমাদের এখন যেতে হবে স্নরকেলিং এই কায়াকিং পয়েন্টে। সেখানে হ্যালো, কেসে আপ? আমাদের যেতে হবে এখন কায়াকিং পয়েন্টে, সেখান থেকে আমরা কায়াকিংয়ের জন্য যাব। गुड मॉर्निंग सर, गुड मॉर्निंग। मॉर्निंग। हाय। कल मैं मिस किया आपको। कल फुटबॉल मैच देखने गया था रात को। रात को? हाँ। हाँ अब चलिए। हाँ रात में चलिए। हाँ, मैं अच्छा। कल वहाँ पे मेरे को गेस्ट बना दिया। वो जाके हम प्राइज दिया। हाँ। फिर 2 टीम मल्टीपल टीम्स खेल रहे थे ना, हाँ। तो हैंडशेक किया, मजा आया मेरे को। चलो बेरोनो जाक। এরকম সুন্দর নারকেল গাছে ঢাকা পথ ধরে মিনিট 7 মতন পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের কায়াকিং স্পটে। আমাদের ওখানে ডাব কত টাকা করে? 70 টাকা, 80 টাকা, 100 টাকা। এখানে আপনার যদি ডাব খেতে হয়, আমি এবার থেকে সোজা চলে আসবো হচ্ছে লাক্ষাদ্বীপে, কারণ এখানে ডাব কত করে জানেন? 20 টাকা, 25 টাকা করে। এখানে এত ডাব চারিদিকে, আপনি যেদিকেই যাবেন, যেখানে যাবেন সেখানে দেখতে পাবেন এই নারকেল গাছ। এবং এখানে 50 টাকায় দুটো, 60 টাকায় 3টে ডাব আপনাকে দিয়ে দেবে। এবং এই গোটা দ্বীপে আপনি যদি সুন্দর করে একা একা ঘুরতে চান, বেস্ট উপায় হচ্ছে স্কুটি। ওই 250 টাকা করে নেবে পার ডে রেন্ট। আর এখানে পেট্রোল কিন্তু ওভাবে এখানে কোনো পেট্রোল পাম্প নেই। পেট্রোল আপনার ওই 250 টাকা নেবে একদিনের জন্য। এখানে আগে থেকে বলে রাখতে হয়, যারা লোকাল তারা ওইভাবেই পান। মাত্র 5 লিটার পেট্রোল একেবারে লোকালরা পান, তার বেশি দেওয়া হয় না। এবং পেট্রোলের দামও এখানে ধরুন ওই 250 টাকা মতন আপনার নেবে পেট্রোল। কিন্তু ওইভাবে আপনি ওই পেট্রোল পাম্প পাবেন না যেখানে গিয়ে আপনি পেট্রোল ভরাতে পারবেন। यहाँ पे वो पेट्रोल कितना रुपए मिलता है आपको? ये 145 145 पर लीटर। पर लीटर 5 लीटर देता है ना आपको? हाँ, अभी 5 लीटर। हाँ, और अगर मान लीजिए हम स्कूटी लेके घूमता है, स्कूटी लेके, हाँ, मतलब उसके लिए वो पैसा देने से वो पेट्रोल मिल जाएगा ना? मिल जाएगा पेट्रोल। कितना लगता है? 250 रुपये, मतलब 250 ऐसा कुछ लगता है ना? क्या 300? हाँ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 250। বুঝতে পেরেছেন? এইভাবে এখানে পেট্রোল দেওয়া হয়। আমরা এলাম এখন কায়াকিং পয়েন্টে, এখান থেকে আমরা এখন কায়াকিং করব। আমি এর আগে কোনোদিন কায়াকিং করিনি, না করেছিলাম থাইল্যান্ডে করেছিলাম, মনে আছে? জেমস বন্ড আইল্যান্ডে। তো এখানে এখন করব, চলুন। এটা পরাটা খুব জরুরি, লাইফ জ্যাকেট। ওয়ান সেকেন্ড। মাইকটা খুলে নিতে হলো, হ্যাঁ প্লিজ, কারণ এখানে এখন লাইফ জ্যাকেট পরবো। লাইফ জ্যাকেটের সাথে সাথে কীভাবে পরবো বলুন? মাইকটা খুলেই রাখি। আচ্ছা, আমাদের এই কায়াকিং বা স্নরকেলিং কিন্তু প্যাকেজের মধ্যেই রয়েছে, ঠিক আছে? তো আপনাকে এক্সট্রা করে কিন্তু পে করার দরকার নেই, আপনার প্যাকেজের মধ্যেই রয়েছে। স্কুবা যেটা আমরা গতকাল করেছিলাম সেইটা প্যাকেজের বাইরে। চলুন, ঠিক আছে জব্বা ভাই, চলতে।
এখানে এলে ভরপুর হাফ প্যান্ট নিয়ে আসবেন, হাফ প্যান্ট ছাড়া ফুল প্যান্ট নিয়ে আসবেন না। আমি ফুল প্যান্ট পরে এসে ভুল করে ফেলেছি এখানে আজকে। पैर में देर আচ্ছা ওকে। এই যে বসে বললাম, আর এক হাতে এই যে হাতে চলে এলো হচ্ছে অস্ত্র, এই অস্ত্র নিয়েই আমাকে এবার কায়াক করতে হবে। বাট এক হাতে ক্যামেরা রয়েছে, করে কায়াক করবো আমি জানি না। এখন আমি সমুদ্রে এসেছি একটা ছোট্ট কায়াক নিয়ে, সেই কায়াক নিয়ে এখন আমি এখানে ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, কি অসাধারণ অভিজ্ঞতা দেখুন, একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, জলের নিচে কি আছে সমস্ত কিছু ভিজিবল। ইয়ে হাউ মাচ ডিপ ইট উইল বি? It's just 1 meters and 2 meters. ও অনলি Yeah. মাত্র 2 মিটার গভীর। এখানে আরামসে আপনি এখানে ভাসতে ভাসতে কায়াকিং করতে পারেন। আহা হা, কি অসাধারণ অভিজ্ঞতা। ল্যান্ডটা কোথায় দেখুন আর আমরা কোথায় দেখুন, কায়াক করতে করতে আমরা দুজন। হোয়াট ইজ ইওর নেম? Mine? হ্যাঁ ইওর? মুসাদ্দিক। মুসাদ্দিক ভাই আর আমি কোথায় চলে এসেছি দেখুন একদম। বাহ বাহ, পুরো একদম নিচে আমি দেখতে পাচ্ছি মানে 2 মিটার তো গভীর হবেই জল। এখানে চলে এসেছি, এখানে কেউ নেই, শুধু আমরাই রয়েছি। কায়াকিং করতে করতে এখানে চলে এসেছি। ইজি জানেন তো, আমি চালিয়ে দেখলাম ইজি, মানে যেমন নৌকায় যেমন ওই দাঁড় বাইতে হয় খানিকটা সেরকম, বাট মানে হাতের উপর খুব প্রেশার পড়বে, হাতের উপর। এই দেখুন কায়াক করে চলে এলাম, পুরো ভিজে গেছি, বিশ্বাস করুন আমার প্যান্ট পুরোই ভিজে গেছে। মানে আপনি যখন এখানে আসবেন লাক্ষাদ্বীপ, আন্দামান এসব জায়গাতে, সব হাফ প্যান্ট নিয়ে আসুন, হাফ প্যান্ট ছাড়া ফুল প্যান্ট নিয়ে আসবেনই না, পুরো ভিজে যাবেন। লাক্ষাদ্বীপের প্রত্যেকটা জায়গায় যে কটা বিচ রয়েছে প্রত্যেকটার চরিত্র গঠন আলাদা। কোনোটা পুরোটা একদম বালির বিচ, কোনোটা কোরালসের বিচ, তো কোনোটা আবার পাথরের বিচ। যেমন আমরা এখন কায়াকিং করে এই পাশে কয়েকটা বিচেই মানে পরপর ঘুরছি আর কি। দেখুন এই দিকটা দেখুন, পুরো এইদিকে পাথর বোল্ডার রাখা রয়েছে, ঠিক আছে, এই দিকেও রাখা রয়েছে। আবার এই দিক পুরোটাই দেখুন পাথর বোল্ডার এগুলো দিয়েই ঘেরা। কিন্তু আবার যখনই আমরা এখান থেকে একটু এগিয়ে যাব, পুরো হচ্ছে বালির বিচ, যেমন এরপরেই আবার বালির বিচ শুরু হয়ে যাচ্ছে। তা এই বিচগুলোতে কিন্তু স্নান করা একটু চাপের, কারণ কোরালস রয়েছে, পাথর রয়েছে। বাকি আপনাদের জলের কালারটা আরেকবার দেখাই এখানে নাকি, আসুন আপনাদের জলের কালারটা এখানে একটু দেখায় কীরকম। দেখুন এখানে সব পাথর, দেখুন এখানে জলটা দেখুন কীরকম, দেখেছেন পুরো একদম হালকা থেকে কেমন ডিপ হলো, গাঢ় হলো, দেখুন পুরো জায়গাটাতে দেখুন। মানে এইরকম জলের কালার সত্যি দেখবার মতন। যারা এখনো দেখেননি তাদের একবারটি বলবো, মালদ্বীপ টালদ্বীপ মারুন গুলি, বিদেশ মারুন গুলি, আসুন ভারতবর্ষের এইসব জায়গাগুলোতে, লাক্ষাদ্বীপ, আন্দামান, প্রেমে পড়ে যাবেন, বিশ্বাস করুন। আমাদের ভারতবর্ষে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম এত কিছু ভ্যারাইটি জিনিস দেখা রয়েছে না, গোটা বিশ্ব দেখার সমান, সত্যিই তাই। এই যে দেখুন এখানে স্নরকেলিংয়ের ব্যবস্থাও রয়েছে। এখানে সামনে তো প্রচুর কোরালস, এই জায়গাটা সম্পূর্ণ প্রচুর প্রচুর কোরালস রয়েছে এখানে। তো যারা স্কুবা ডাইভিং করতে পারছেন না তারা কিন্তু স্নরকেলিংটা করতে পারেন, একটা ভালো অভিজ্ঞতা হবে। মানে স্কুবা ডাইভিংয়ের মতো ওরকমভাবে জলের নিচে অতটা নিচে যাওয়া নেই, জাস্ট জলের নিচে মুখটা দেবেন আর আপনি সুন্দর সুন্দর মাছ, কোরালস, জলের নিচে জগৎটা কিছুটা দেখতে পারবেন। এটা একটা কিন্তু ভালো অপশান স্নরকেলিং। কায়াকিং থেকে ফিরে সেদিন বেশ কিছুটা সময় পেয়েছিলাম রেস্ট করবার। তবে দুপুরে লাঞ্চ মিটতেই চলে আসে আমাদের গাড়ি। এই গাড়ি করেই এখন আমাদের গন্তব্য এই আগাত্তি দ্বীপের একেবারে পশ্চিম ঘাটের জেটি, কারণ সেখান থেকেই রয়েছে আমাদের বোট। যেতে হবে আগাত্তির একেবারে পাশেই থাকা ছোট্ট একটা দ্বীপ কালপিত্তিতে। তবে নর্মাল কোনো বোট নয়, এটা গ্লাস বটম বোট। এই বোটের স্পেশালিটি কি সেটা জানবেন একটু পরেই। যাক, এখন আমরা আগাত্তি আইল্যান্ডকে বিদায় জানিয়ে সমুদ্রের বুক চিরে ছুটে চলেছি দুর্বার গতিতে কালপিত্তির উদ্দেশ্যে। তবে কিছু পথ এগোতেই আমি তো একেবারে অবাক হয়ে গেলাম। সমুদ্রের উপরে থেকেই এই গ্লাস বটম বোটের জন্যই সমুদ্রের নিচের সমস্ত জগৎটাকে দেখা যাচ্ছে কি পরিষ্কারভাবে,
কত রকমের মাছ, কত রকমের সব কোরালস। ভাবুন তো, যারা রয়েছেন সিনিয়র, যারা স্কুবা ডাইভিং করতে পারছেন না কিংবা করছেন না স্নরকেলিং, তাদের জন্য সমুদ্রের নিচের জগৎ দেখার এটা একটা দারুণ উপায়। কত ভ্যারাইটির কোরাল। হোয়াট ইজ দ্য নেম অফ দিস কোরাল? পটোটা। আচ্ছা, পটোটা মানে আলু আলু টাইপের পটোটা কোরাল। দেখুন ওনারা এই খাবার দিয়ে ডাকছেন ফিশ। ইউ আর কলিং ফিশেস? ওকে। হ্যাঁ ওই ওফ ওয়াও, দেখুন এই সমস্ত নৌকাগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ভাবুন যারা স্কুবা ডাইভিং করতে পারছেন না, স্নরকেলিং করছেন না, ওদের জন্য কি দারুণ অপশন, স্পেশালি সিনিয়র সিটিজেনদের জন্য দারুণ একটা অপশন এটা। সেম বিস্কুট যেটা আমরা খাই, সেই বিস্কুটই আমি এখন দেখুন 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 কত মাছ দেখুন। মাছেদের খাওয়ানো, কোরালস দেখা, এগুলো তো ছিলই, কিন্তু তার পর মুহূর্তেই ঘটল চমৎকার। আমার নৌকার একেবারে পাশেই তখন সমুদ্রের নিচে ভেসে বেড়াচ্ছে সামুদ্রিক কচ্ছপ। জীবনে প্রথমবার এত কাছ থেকে তাকে দেখলাম। যাক, এসবের মাঝেই কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য কালপিত্তি আইল্যান্ডে। আগাত্তি আইল্যান্ডের মাত্র 1 কিলোমিটার দূরেই রয়েছে এই ছোট্ট আইল্যান্ড। জনমানবহীন এই গোটা আইল্যান্ডে রয়েছে কেবলমাত্র জঙ্গল, আর সেই জঙ্গলের মধ্য দিয়েই এখন আমরা চলেছি আইল্যান্ডের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ছোট্ট একটা আইল্যান্ড এই কালপিটি। এই আইল্যান্ডে না থাকেন কোনো মানুষ, না থাকে কোনো জীবজন্তু, পুরো এই আইল্যান্ডটাই একেবারে জঙ্গল। এবং অদ্ভুত একটা বিষয় কি জানেন, যেটা আমি শুনলাম, আগাত্তি কালপিত্তি এইসব আইল্যান্ডগুলোতে কোনো কুকুর নেই, কোনো কাক নেই, এমনকি কোনো সাপ নেই। এনারা এটা দাবি করছেন। সত্যি আমি কিন্তু কাক এবং কুকুর একটাও দেখতে পাইনি, কিন্তু এই এত জঙ্গল, চারদিকে সমুদ্র, সাপ নেই, এটা কিন্তু প্রত্যেকে বলছেন। অদ্ভুত। পুরো জঙ্গলটা জঙ্গলের পথ, সেই জঙ্গলের পথ দিয়ে আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছি। हाँ इसके अंदर क्या है? थर्मोकोल दिखाइए थोड़ा। ओ थर्मोकोल এক ধরনের গাছ রয়েছে, গাছের কাণ্ডটা ভাঙা হচ্ছে, ভিতর থেকে থার্মোকল পাওয়া যাচ্ছে। সিরিয়াসলি আমি তো মানে অবাক দেখে। দেখুন এই যে থার্মোকল। ভাই क्या नाम है पेड़ का? कन्नी कन्नी কান্নি। কান্নি বলছে লোকাল ভাষায়। এই কালপিত্তি আইল্যান্ডের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে মোটামুটি সময় লাগলো মিনিট 5-7 মতন। তারপর জঙ্গলের পথ শেষে এসে পৌঁছালাম উল্টো দিকের সমুদ্র পাড়ে। এই জায়গার সমুদ্র সৈকত পুরোটাই কোরালস দিয়ে তৈরি। বেশ কিছুটা সময় সেদিন একাকে কাটিয়েছিলাম এই সমুদ্র পাড়েই। তারপর আবারও সেই বোটে করে একই পথেই ফিরে এসেছিলাম আগাত্তি আইল্যান্ডে। কিন্তু তারপর গিয়েছিলাম এক বিশেষ মানুষের বাড়িতে। সবই যখন হলো, তাহলে লাক্ষাদ্বীপে এসে নিমন্ত্রণটা কেন খাবো না বলুন? এখন আমরা এসেছি নিমন্ত্রণ খেতে। এই যে শওকত ভাই রয়েছে, শওকত ভাইয়ের বাড়িতে এসেছি আমরা এখন। শওকত ভাই আমাদের আমন্ত্রণ জানালেন যে আসি একটু কিছু খেয়ে টেয়ে যাই। চলুন। रियल कोर? हाँ रियल कॉर। ये हम तो नहीं ले जा सकते हैं ना? अरे नॉट কি সুন্দর বাড়িটা, আমি দেখাই আপনাদের। সমস্ত সামুদ্রিক জিনিস দিয়ে সাজানো একদম। वेल्ड ना हाँ। कॉस्ट लेना पूरा हाँ। कॉस्ट डिमांड है ডিমান্ডিং। হ্যাঁ সুন্দর দেখুন বাড়িটা, আমার তো দারুণ লেগেছে। আচ্ছা है ना घर दीदी? এই ঘর? হ্যাঁ কি সুন্দর করে সাজিয়েছে। আমাদের এখানকার মানুষ, প্রত্যেকটা মানুষ দেখলাম খুবই হাসি খুশি এবং ব্যবহার খুবই ভালো। প্রত্যেকের আমাদের রিসর্ট থেকে শুরু করে গাড়ির প্রত্যেকটা ড্রাইভার দাদা থেকে শুরু করে প্রত্যেকে। তাহলে বলুন কে আমাদের এই কটা মিনিটের আলাপে ওর বাড়ি নিয়ে আসে,
বাড়ি নিয়ে এসে প্রত্যেকটা ঘর আমাদের দেখাচ্ছে, সকলের সঙ্গে পরিচয় করাচ্ছি। বাড়ির এরা কেউ হিন্দি জানে না, বাট তাও হাসছে, এইটা আমার খুব ভালো লাগলো। এখানকার এই আইল্যান্ডে লাক্ষাদ্বীপে মানুষজনের ব্যবহার খুবই ভালো, খুবই খুবই। শুধু তাই না, আমাদের প্রত্যেককে ওয়াটারমেলন মানে তরমুজের শরবত ওনারা দিলেন। बेटा क्या है बेटा के पूरा 3 ईयर पूरा रस्ते है। আজকের সকালটা মন খারাপের। কিভাবে যে শেষ 3-4 দিন হাওয়ার গতিতে চলে গেল বুঝতেই পারলাম না। আজ এই লাক্ষাদ্বীপকে আমাকে বিদায় জানাতে হবে। ভাবলেই কেমন যেন কষ্ট লাগছে। কাল সকালে ঘুম থেকে উঠলে আর এই নীল সমুদ্রটাকে আমার রুমের বাইরে দেখতে পাবো না। সময় হয়ে গিয়েছে এই সুন্দর দ্বীপকে, এই সুন্দর জায়গাকে, এই সুন্দর মানুষগুলোকে, সুন্দর প্রকৃতিকে ছেড়ে যাওয়ার। এই সুন্দর রুমটা লাস্ট 3-4 দিন আমার নিজের ঘর হয়ে গিয়েছিল। বাট সব থেকে বেশি মিস করবো যাদের, তারা হচ্ছে তনজিম ভাই। খুব ভালো মনের একজন মানুষ আর ভীষণ মজা কিয়া। ফির अगली बार मिलेंगे Yeah, of course. और अगली बार क्रिकेट मैच देखने जाएंगे। Of course. नहीं, क्रिकेट खेलने जाएंगे, ठीक है ना? वैसे you should bat. आपका बैटिंग होगा? अच्छा ठीक है, वो ठीक है। और आपका नाम क्या है? Fazil. ফাজিল। এরা প্রত্যেক, এদের ব্যবহার, প্রত্যেকের বিহেভিয়ার খুব ভালো, খুব ভালো, একদম নিজের দাদার মতো, নিজের মতো রেখেছিল। চলো বাই বাই ছোটি, বাই বাই বাই। সবাইকে ছেড়ে এখন আমাকে যেতে হবে আবার বাড়ির পথে। আচ্ছা, আরেকজনকে আমি মিস করবো, জাব্বা ভাই। সি ইউ। জাব্বা ভাই খুব ভালো, মানে প্রত্যেকে খুবই ভালো, মানে এদের ব্যবহার দারুণ, মানে আপনারা নিজের দেখবেন পুরো মনে হয় যেন পরিবার। যে মানুষটার গাড়িতে করেই 3 দিন আগেই এয়ারপোর্ট থেকে এসেছিলাম, এই পথ ধরে রিসর্টে, সেই মানুষের সাথেই আজ আবারও ফেরত চলে যাচ্ছি এয়ারপোর্টে। আবারও হয়তো খুব তাড়াতাড়ি ফিরবো ওই লাক্ষাদ্বীপে, কারণ লাক্ষাদ্বীপে যে ভালোবাসা পেয়েছি এখানকার মানুষের থেকে, প্রকৃতির যে সৌন্দর্যতা দেখেছি, তা আবারও দেখতে চাই খুব তাড়াতাড়ি। এবারের মতন লাক্ষাদ্বীপের গল্প এখানেই ফুরলো। সেদিন আকাতি থেকে গোয়ার বিমানে চেপে চলে আসি গোয়া। আবার গোয়া থেকে সন্ধ্যার কলকাতাগামী বিমানে রাতের মধ্যেই ফেরত চলে আসি শহর কলকাতায়। ভাবুন, কয়েকটা ঘন্টায় কোথা থেকে কোথায় পৌঁছে গেলাম। এক রাশ লাক্ষাদ্বীপের স্মৃতি আর গল্প মনের মণিকোঠায় জমা নিয়ে চলে এলাম বাড়ি। আর এইভাবেই শেষ হলো আমার ছোট্ট লাক্ষাদ্বীপ সফর। বাট সেখানে ফিরবো খুব তাড়াতাড়ি। সেখানকার সমুদ্রকে কথা দিয়ে এসেছি যে। কেমন লাগলো আমাদের এই 2 পর্বের লাক্ষাদ্বীপ ভ্রমণ গল্প, তা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তাহলে চলি, দেখা হচ্ছে পরের কোনো গল্পে।